সময়টা 2008। সিনেমার পর্দায় তখন সুপারহিরো মানেই ছিল অলৌকিক সত্তার কোনো চরিত্র, কিন্তু ঠিক সেই বছরই হলিউডে জন্ম নিল এক অদ্ভুত চরিত্র, টনি স্টার্ক। মার্বেল সিনেমাটিক ইউনিভার্সাল বা এমসিইউ এর যে অনন্ত মহাবিশ্ব আমরা আজ দেখি, তার প্রথম বিস্ফোরণ ছিল এই আয়রন ম্যান। অনেকেই হয়তো মুভিটি দেখেছেন, কিন্তু আজ থেকে এই চ্যানেলে আমি মার্বেলের পুরো সিরিজের প্রত্যেকটি সিনেমা ধারাবাহিকভাবে এক্সপ্লেন করব। যারা এই মুভিটির প্রতিটি রহস্য অনুভব করতে চান, আজকের ভিডিওটি ঠিক তাদেরই জন্য। এই মাস্টারপিস মুভিটির বর্তমান IMDb রেটিং 7.9 আউট অফ 10। গল্পের শুরুতে আমরা দেখি আফগানিস্তানের কুনার প্রভিন্সের এক মরুভূমি। মার্কিন সেনাবাহিনীর একটি কনভয় করে ফিরছিলেন বিলিনিয়ার টনি স্টার্ক। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু আচমকায় তাদের উপর শুরু হয় ভয়াবহ এক আতঙ্কবাদী হামলা। মুহূর্তে টনির চোখের সামনে সেনাবাহিনীর প্রতিটি সদস্য মারা যায়। জীবন বাঁচাতে টনি তাড়াতাড়ি করে গাড়ি থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করেন। ঠিক তখনই তার পাশে তার কোম্পানির মানে স্টার্ক ইন্ডাস্ট্রির তৈরি একটি বোমা এসে পড়ে। বোমাটি দেখেই তিনি চিনতে পারেন যে এটি তারই কোম্পানির বোমা। পালানোর সুযোগ পাওয়ার আগেই বিকট শব্দে বোমাটি ফেটে যায়। নিজের তৈরি সেই বোমার আঘাতে গুরুতর আহত হয়ে জ্ঞান হারান টনি। যখন তার জ্ঞান ফেরে, তখন তিনি নিজেকে দেখতে পান এক অন্ধকার গুহায়। সেই জঙ্গি গোষ্ঠী তাকে বন্দি করে নিয়ে এসেছে তাদেরই ডেরায়। আমরা চলে যাই টনির একদম ছোটবেলায়। টনি স্টার্ক ছোটবেলা থেকে খুব ব্রিলিয়ান্ট ছিল। যখন তার 4 বছর, তখন তিনি একা একা একটি সার্কিট বোর্ড তৈরি করেন এবং ওয়ার্ল্ডের সবচেয়ে নামকরা ইউনিভার্সিটি MIT থেকে মাত্র 17 বছর বয়সে রোবোটিক্স নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করেন। নিজের সুপার ট্যালেন্টের জন্য টনি মাঝে মাঝে নতুন নতুন জিনিস আবিষ্কার করত। টনির বাবার নাম ছিল হাওয়ার্ড স্টার্ক। টনির বাবাও নতুন জিনিস আবিষ্কার করতে পছন্দ করতেন। বহু বছর আগে তিনি আমেরিকার সেনাবাহিনীদের জন্য অস্ত্র সাপ্লাই করতেন এবং তার অস্ত্র কোম্পানির নাম ছিল স্টার্ক ইন্ডাস্ট্রিজ, যেটা আমেরিকা এমনকি পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় অস্ত্র কোম্পানি ছিল। কিন্তু টনি যখন মাত্র 17 বছর, তখন তার বাবা মা একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর কিছুদিন তার বাবার বন্ধু ও বিজনেস পার্টনার ওবাডিয়া স্টেন কোম্পানির দায়িত্ব পালন করেন। পর মাত্র 21 বছর বয়সে টনি স্টার্ক তার বাবার কোম্পানির দায়িত্ব নিয়ে নেন। কোম্পানিতে যোগ দেওয়ার পর থেকেই টনি আমেরিকা মানে নিজের দেশের আর্মিদের জন্য স্যাটেলাইট বা রোবোটিক টেকনোলজি ব্যবহার করে আধুনিক হাতিয়ার বা অস্ত্র তৈরি করতে শুরু করে। এরকম আধুনিক অস্ত্র এর আগে ওয়ার্ল্ডে কেউ তৈরি করতে পারেনি। এবার লাস ভেগাসের এক জমকালো অনুষ্ঠানে টনি স্টারকে আর্মস ডিলার অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত করা হচ্ছে, কিন্তু তার বন্ধু কর্নেল জেমস রোডি যখন সসম্মানে টনিকে স্টেজে ডাকেন, দেখা যায় টনি সেখানে অনুপস্থিত। তার হয়ে পুরস্কারটি গ্রহণ করেন তার বাবার পুরনো বন্ধু এবং বিজনেস পার্টনার ওবাডিয়া স্টেন। আসলে টনি স্টার্ক তখন এক ক্যাসিনোতে জুয়া খেলতে ব্যস্ত। সেখানে রোডি পুরস্কারটি নিয়ে পৌঁছালে টনি অবহেলার সাথে জানায় এমন পুরস্কার তার বাড়িতে গন্ডায় গন্ডায় আছে। এমনকি ক্যাসিনো থেকে বের হওয়ার সময় তিনি সেই সম্মানজনক পুরস্কারটি একজনকে উপহার হিসেবে ধরিয়ে দেন। বাড়ি ফেরার পথে ক্রিস্টিন এভারহার্ট নামে এক নারী রিপোর্টার টনিকে থামান। তিনি সরাসরি অভিযোগ করেন যে স্টার্ক ইন্ডাস্ট্রির তৈরি অত্যাধুনিক অস্ত্র পুরো পৃথিবীর জন্য ধ্বংসাত্মক। জবাবে টনি যুক্তি দেন, পৃথিবীতে কোনো কিছুই পুরোপুরি ঠিক নয়। তিনি বিদ্রূপ করে বলেন, যেদিন শান্তির জন্য অস্ত্রের আর প্রয়োজন হবে না, সেদিন আমার কোম্পানি অস্ত্র বানানো ছেড়ে দিয়ে ইট তৈরির কাজ শুরু করবে। এরপর তাদের সাথে কিছু কথা হয়। টনি স্টার্ক সেই রিপোর্টারকে তার বাড়িতে নিয়ে যায়, যেটা ছিল মালিবো, ক্যালিফোর্নিয়াতে। সেখানে তারা দুজন রাত কাটায়। পরের দিন যখন চোখ খুলে, তখন তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পেপার পন্স এসে দাঁড়ায়। টনির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পেপার পন্স তাকে মনে করিয়ে দেয় যে আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ আর্মস ডিল সম্পন্ন করতে হবে। টনির ব্যক্তিগত বিমানটি তার জন্য প্রায় 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করছিল। খবর পেয়ে টনি তাড়াতাড়ি করে তৈরি হয়ে নিজের প্রাইভেট জেটের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছে টনি দেখেন তার বন্ধু রোডি প্রায় 3 ঘন্টা ধরে তার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। তারপর তারা দুজনে মিলে আফগানিস্তানের সেই দুর্গম এলাকায় পৌঁছায়। সেখানে মার্কিন সেনাবাহিনী টনি স্টার্কের অত্যাধুনিক অস্ত্রের প্রদর্শন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। টনি সেখানে তার তৈরি ধ্বংসাত্মক অস্ত্র জেরিকো মিসাইল এর ক্ষমতা প্রদর্শন করেন। তিনি দাবি করেন এই মিসাইল শত্রুপক্ষকে নিমিষে ধুলোয় মিশিয়ে দিতে সক্ষম। বিস্ফোরণ দেখে মুগ্ধ টনি পরিচিত কাউকে ফোন করে বলেন, এই ডিলটি সফল হলে আমরা মিলিয়নিয়ার থেকে বিলিয়নিয়ারে পরিণত হব।
কথা শেষ করে তিনি গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। আর ঠিক এই পথে ঘটে সেই মর্মান্তিক ঘটনা। আতঙ্কবাদীরা টনির কনভয়ে হামলা চালায়, যা আমরা মুভির একদম শুরুতে দেখেছিলাম। গল্প আবার বর্তমানে ফিরে আসে। গুহার ভিতরে জ্ঞান ফেরার পর টনি স্টার্ক লক্ষ্য করেন তার বুকের মাঝখানে একটি অদ্ভুত মেশিন বসানো, যেখান থেকে দুটি তার সরাসরি একটি গাড়ির ব্যাটারির সাথে যুক্ত। নিজের শরীরের এই অবস্থা দেখে টনি প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন। ঠিক সেই সময় তার পাশে থাকা অন্য এক বন্দী, যার নাম ইনসেন, টনিকে শান্ত করার চেষ্টা করেন। তিনি দিশেহারা হয়ে তাকে জিজ্ঞাসা করেন, আমার সাথে এগুলো কি হয়েছে? ইনসেন তখন পুরো বিষয়টি বুঝিয়ে বলেন। ইনসেন জানান, মরুভূমিতে সেই বোমা বিস্ফোরণে টনি গুরুতর আহত হয়েছিলেন। বোমার অসংখ্য বিষাক্ত স্প্লিন্টার বা ধারালো টুকরো তার শরীরে ঢুকে গিয়েছিল। ইনসেন অনেক চেষ্টা করে কিছু অংশ বের করতে পারলেও বেশ কিছু টুকরো টনির হৃৎপিণ্ডের একদম কাছে আটকে আছে। এই বিষাক্ত টুকরোগুলো যাতে হৃৎপিণ্ডে পৌঁছে টনিকে মেরে না ফেলে, সেজন্য ইনসেন তার বুকে একটি ইলেকট্রোম্যাগনেট বসিয়ে দিয়েছিলেন। আর এই ম্যাগনেটটি সচল রাখার জন্যই গাড়ির ব্যাটারিটি ব্যবহার করা হয়েছে। ইনসেন স্পষ্ট জানিয়ে দেন, এই মেশিনটি ছাড়া টনি কয়েক মুহূর্তও বাঁচবেন না, এবং ভবিষ্যতে এটি যদি খুলে ফেলেন তার মৃত্যু নিশ্চিত। তাদের কথা চলাকালীন সেখানে প্রবেশ করে সেই আতঙ্কবাদী গোষ্ঠীর লিডার। সে সরাসরি টনিকে জানায় তাকে অপহরণ করার একমাত্র কারণ হলো তার তৈরি সেই শক্তিশালী জেরিকো মিসাইল। সে শর্ত দেয়, টনি যদি তাদের জন্য এই মিসাইলটি তৈরি করে দেয় তবে তাকে মুক্তি দেওয়া হবে। শুরুতে টনি সাহসের সাথে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন এবং জানান তিনি কোনো জঙ্গি গোষ্ঠীর জন্য অস্ত্র তৈরি করবেন না। কিন্তু তখনই লিডার তাকে গুহার বাইরে নিয়ে গিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য দেখায়। টনি অবাক হয়ে দেখেন তার নিজের কোম্পানির অর্থাৎ স্টার্ক ইন্ডাস্ট্রির তৈরি অসংখ্য আধুনিক অস্ত্র ইতিমধ্যে ওই জঙ্গিদের দখলে রয়েছে। নিজের তৈরি অস্ত্রের স্তূপ দেখে টনি বুঝতে পারেন এখান থেকে পালানোর দ্বিতীয় কোনো পথ নেই। তাই আপাত দৃষ্টিতে তিনি মিসাইল তৈরিতে রাজি হয়ে যান। গুহায় ফিরে তিনি ইনসেনকে ফিসফিস করে বলেন, এই মিসাইল বানিয়ে দিলেও ওরা আমাদের বাঁচিয়ে রাখবে না, তাই এখান থেকে বেরোনোর অন্য রাস্তা খুঁজতে হবে। ইনসেন তখন টনিকে বাস্তব পরিস্থিতির কথা মনে করিয়ে দেন। তিনি জানান, এই দুর্গম পাহাড়ি এলাকাটি এতই গোপন যে জঙ্গিরা মুক্তি না দিলে টনির পক্ষে একা পালানো অসম্ভব। এমনকি মার্কিন সেনাবাহিনীও কোনোদিন এই জায়গার হদিস খুঁজে পাবে না। টনি স্টার্ক এত সহজে হার মানার পাত্র ছিলেন না। তিনি জঙ্গিদের দেওয়া অস্ত্রের স্তূপ থেকে প্যালোডিয়াম নামক ধাতু সংরক্ষণ করেন এবং তৈরি করে ফেলেন এক শক্তিশালী আর্ক রিঅ্যাক্টর। এটি এমন এক ক্ষুদ্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যা তার বুকের ইলেকট্রোম্যাগনেটকে কোনো ভারী ব্যাটারি ছাড়াই আজীবন সচল রাখতে সক্ষম। শুধু তাই নয়, এই রিঅ্যাক্টর যে কোনো বিশাল মেকানিক্যাল মেশিনকেও শক্তি দিতে ক্ষমতা রাখে। রিঅ্যাক্টর তৈরির পর টনি ইনসেনকে একটি ব্লুপ্রিন্ট দেখিয়ে বলেন, আমাদের একটি লোহার স্যুট তৈরি করতে হবে যা এই আর্ক রিঅ্যাক্টরের শক্তিতে চলবে। তারা দুজন মিলে দিন রাত এক করে জঙ্গিদের চোখের আড়ালে তৈরি করে ফেলেন তাদের প্রথম আয়রন স্যুট মার্ক 1। স্যুটটি একদম শেষ পর্যায়ে থাকাকালীন জঙ্গি নেতা বিষয়টি আঁচ করতে পেরে আক্রমণ শুরু করে। স্যুটটি পুরোপুরি সচল হতে কিছুটা সময় প্রয়োজন ছিল। তখন ইনসেন টনিকে বলেন, তুমি স্যুটটি রেডি করো, আমি ওদের আটকে রাখছি। জঙ্গিদের আটকাতে গিয়ে বীরের মতো লড়াই করে ইনসেন, কিন্তু তাদের গুলিতে তিনি গুরুতর আহত হন। ততক্ষণে টনি তার বিশাল লোহার স্যুটটি পরে নেন এবং ভয়ঙ্কর এক শক্তির মতো গুহা থেকে বেরিয়ে আসেন। একে একে সব জঙ্গিকে মেরে তিনি সেখানে থাকা তার কোম্পানির সমস্ত অবৈধ মরণাস্ত্রে আগুন ধরিয়ে দেন। এরপর স্যুটের রকেট বুস্টার ব্যবহার করে আকাশে উড়ে যান। কিন্তু অনেকটা দূরে মরুভূমিতে আছড়ে পড়ার ফলে তার সেই প্রথম স্যুট মার্ক 1 ভেঙে টুকরো টুকরো হয়ে চারদিকে ছিটকে যায়। মরুভূমিতে ভেঙে পড়া সেই স্যুটের ধ্বংসাবশেষের মাঝে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার টনিকে খুঁজে পায় এবং উদ্ধার করে সসম্মানে দেশে ফিরিয়ে আনেন। বাড়িতে ফিরেই টনি তার বডিগার্ড হ্যাপিকে নির্দেশ দেন অবিলম্বে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করতে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে টনি এক বিস্ফোরক সত্য তুলে ধরেন। তিনি বলেন, আমার কোম্পানি অস্ত্র তৈরি করত আমাদের সেনাদের সুরক্ষার জন্য, কিন্তু আফগানিস্তানে আমি নিজের চোখে দেখেছি আমার তৈরি অস্ত্র দিয়ে আমাদের দেশের সেনাদের হত্যা করা হচ্ছে। এই গ্লানি থেকে টনি ঘোষণা করেন যে তার কোম্পানি অর্থাৎ স্টার্ক ইন্ডাস্ট্রিজ আজ থেকে আর কোনো মরণাস্ত্র তৈরি করবে না। টনির হঠাৎ এই ঘোষণায় প্রেস কনফারেন্সে হুলস্থুল পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতেই ওভারডিয়ার স্ট্যান তাড়াতাড়ি করে টনিকে সরিয়ে দেন এবং সাংবাদিকদের বলেন, টনি দীর্ঘ বন্দি দশা থেকে ফিরে এসেছে, ওর এখন বিশ্রামের প্রয়োজন।
একান্তে টনির মুখোমুখি হয়ে ওবাডিয়া ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, অস্ত্র না বানালে আমাদের কোম্পানি ধ্বংস হয়ে যাবে। টনি তখন বিকল্প হিসাবে আর্ক রিঅ্যাক্টর তৈরির প্রস্তাব দেন। ওবাডিয়া বিষয়টি স্রেফ একটি ব্যর্থ সায়েন্স প্রজেক্ট বলে উড়িয়ে দেন, কিন্তু টনি তার বুকের ভেতরে সচল আসল আর্ক রিঅ্যাক্টরটি তাকে দেখান। এটি দেখে ওবাডিয়া চমকে যান এবং টনিকে আপাতত চুপচাপ থাকার পরামর্শ দেন। নিজের ল্যাবে ফিরে টনি আরও উন্নত এবং আধুনিক একটি আর্ক রিঅ্যাক্টর তৈরি করেন। এটি তার বুকে স্থাপন করার জন্য তিনি তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট পেপার পন্ডসের সাহায্য নেন। পেপার টনির বুকের গর্ত এবং সেই অদ্ভুত যন্ত্রটি দেখে শিউরে ওঠেন। টনি তাকে আশ্বস্ত করে বলেন, পুরনো মেশিনটি বের করে শুধু এই নতুন মেশিনটি বসিয়ে দাও। অত্যন্ত সতর্কতার সাথে পেপার কাজটি সম্পূর্ণ করেন। পুরনো রিঅ্যাক্টরটি টনি নষ্ট করে ফেলার নির্দেশ দিল। পেপার সেটিকে সযত্নে রেখে দেন। এরপর টনি তার বন্ধু কর্নেল জেমস রোডির কাছে গিয়ে নতুন একটি প্রজেক্টের জন্য সাহায্য চান, কিন্তু রোডি তাকে সাফ জানিয়ে দেন প্রেস কনফারেন্সে অস্ত্র তৈরির ব্যবসা বন্ধের যে নাটক টনি দেখিয়েছেন তারপর তাকে আর বিশ্বাস করা কঠিন। রোডি তাকে নতুন কোনো পাগলামি না করে বিশ্রামের পরামর্শ দিয়ে ফিরিয়ে দেন। বন্ধুর সাহায্য না পেয়ে টনি নিজের বাড়িতে শুরু করেন তার নতুন মিশন। তার অত্যাধুনিক এআই সিস্টেম জার্ভিস এর সহায়তায় তিনি দিন-রাত এক করে তৈরি করতে থাকেন তার নতুন আয়রন স্যুট। নিখুঁত ডিজাইন আর উন্নত প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই স্যুটের তিনি নাম দেন মার্ক II। দৃশ্যপট পাল্টে যায়। সেই জঙ্গি গোষ্ঠীটি মরুভূমি থেকে টনির প্রথম তৈরি করা মার্ক I স্যুটের ধ্বংসাবশেষগুলো খুঁজে পায়। তারা এক এক করে প্রতিটি টুকরা সংরক্ষণ করতে শুরু করে, যাতে সেগুলো জোড়া লাগিয়ে আবারও একটি শক্তিশালী স্যুট তৈরি করা যায়। অন্যদিকে টনি তার ল্যাবের দিন-রাত এক করে স্যুটের আরও আধুনিক সংস্কার মার্ক II তৈরি সম্পূর্ণ করেন। স্যুটটি পরে তিনি সরাসরি আকাশে উড়াল দেন এর ক্ষমতা পরীক্ষা করতে, কিন্তু আকাশে অনেক উঁচুতে ওঠার পর প্রচণ্ড ঠান্ডায় পুরো স্যুটে বরফ জমতে শুরু করে এবং সিস্টেমের পাওয়ার হঠাৎ করে বন্ধ হয়ে যায়। টনি নিচে পড়তে শুরু করেন, তবে শেষ মুহূর্তে পাওয়ার ফিরে আসায় তিনি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে বাসায় ফিরে আসেন। বাড়িতে ফিরে টনি একটি চমক পান। যে পুরনো আর্ক রিঅ্যাক্টরটি তিনি নষ্ট করতে বলেছিলেন, পেপার সেটি সযত্নে একটি সুন্দর ফ্রেমে বাঁধিয়ে তাকে উপহার হিসেবে পাঠিয়েছেন। ফ্রেমে লেখা ছিল প্রমাণ যে টনি স্টার্কের একটি হৃদয় আছে। এটি দেখে টনি আবেগপ্রবল হয়ে পড়েন এবং উপহারটি নিজের কাছে রেখে দেন। ঠান্ডায় বরফ জমার সমস্যার সমাধান করতে টনি এবার জার্ভিসের সাহায্য নেন। তিনি স্যুটে টাইটেরিয়াম ও সোনার মিশ্রণ ব্যবহার করে একে আরও উন্নত করে তোলেন, যাতে যত উপরে যাওয়া হোক না কেন স্যুটে আর বরফ জমা হবে না। টিভিতে টনি সংবাদ পান যে ওবাডিয়া স্টেন একটি বিশাল পার্টির আয়োজন করেছেন। যদিও তাকে আমন্ত্রণ জানানো হয়নি, তবুও টনি সেই পার্টিতে হাজির হন। সেখানে তার পুনরায় দেখা হয় সেই ধুরন্ধর স্বভাবের রিপোর্টার ক্রিস্টিন এভারহার্ডের সাথে। পার্টিতে সেই রিপোর্টার টনিকে জানান যে তার তৈরি জেরিকো মিসাইল এখন আতঙ্কবাদীদের হাতে। তারা ইসরায়েলের গুলমিরা নামক জায়গায় এটি দিয়ে হামলা চালাচ্ছে। টনি অবাক হয়ে ভাবেন তিনি তো কাউকে এই মিসাইল বিক্রি করেননি। তার সন্দেহ গিয়ে পড়ে ওবাডিয়া স্টেনের উপর। সরাসরি প্রশ্ন করলে ওবাডিয়া স্বীকার করে যে ব্যবসার স্বার্থে তিনি যে কোনো কিছুই করতে পারেন। ওবাডিয়ার কথায় ক্ষুব্ধ হয়ে টনি বাড়ি ফিরে তার আয়রন স্যুটটি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত করেন। টিভিতে গুলমিরার সাধারণ মানুষের উপর জঙ্গিদের অত্যাচার খবর দেখে তিনি আর স্থির থাকতে পারেননি। নিজের নতুন স্যুট পরে তিনি উড়ে যান গুলমিরার উদ্দেশ্যে। সেখানে পৌঁছে একে একে সব আতঙ্কবাদীদের খতম করেন এবং তাদের দখলে থাকা সব জেরিকো মিসাইল ধ্বংস করে দেন। গুলমিরার এই বিশাল বিস্ফোরণের খবর মুহূর্তে মার্কিন সেনাবাহিনীর কাছে পৌঁছে যায়। তারা রাডারের মাধ্যমে দেখতে পায় একটি ছোট রহস্যময় বস্তু তাদের আকাশ সীমায় প্রচণ্ড গতিতে উঠছে। কোনো শত্রু বিমান ভেবে তারা এই উড়ন্ত বস্তুটিকে ধাওয়া করতে শুরু করে। তখন মার্কিন এয়ারফোর্সের দুটি F-22 যুদ্ধ বিমান তাকে ধাওয়া করে। তাদের হামলার হাত থেকে বাঁচতে গিয়ে একটি F-22 বিমান দুর্ঘটনাবশত ধ্বংস হয়ে যায়। কন্ট্রোল রুম থেকে অন্য বিমানটিকে নির্দেশ দেওয়া হয় ওই রহস্যময় বস্তুটিকে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিতে। বিপদ বুঝে টনি সরাসরি তার বন্ধু রোডিকে ফোন করেন এবং জানান যে ওই উড়ন্ত বস্তুটিতে আসলে তিনি নিজেই। বন্ধুর পরিচয় জানতে পেরে রোডি এয়ারফোর্সকে হামলা থামাতে বলেন। অবশেষে রোডির সাহায্যে টনি নিরাপদে বাড়ি ফিরে আসেন।
পরদিন রোডি সংবাদ মাধ্যমে মিথ্যা বিবৃতিতে জানায় যে ট্রেনিং চলাকালীন একটি বিমান ধ্বংস হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অন্যদিকে ওবাডিয়া স্টেন সরাসরি সেই 10 রিংস জঙ্গি গোষ্ঠীর ডেরায় পৌঁছে যান। এখানে ফাঁস হয় যে ওবাডিয়ার নির্দেশে টনিকে অপহরণ করা হয়েছিল যাতে টনিকে সরিয়ে দিয়ে নিজেই স্টার্ক ইন্ডাস্ট্রির মালিক হতে পারেন, ওবাডিয়ার জঙ্গি নেতাকে তিরস্কার করে টনিকে বাঁচানোর জন্য। জঙ্গি নেতা ওবাডিয়ানকে টনির তৈরি সেই প্রথম লোহার স্যুটের ধ্বংসাবশেষ এবং ডিজাইন দেখান। তিনি শর্ত দেন বিনিময়ে তাকেও এমন একটি স্যুট বানিয়ে দিতে হবে, কিন্তু ওবাডিয়া নিজের বিশেষ টেকনোলজি ব্যবহার করে জঙ্গি নেতাকে ধোঁকা দেন এবং স্যুটের সব নথিপত্র কবজা করে নেন। তিনি একদল ইঞ্জিনিয়ারকে ডেকে এই ডিজাইনের নকল করে আরও বড় একটি স্যুট তৈরি করতে নির্দেশ করেন। এদিকে টনি তার অ্যাসিস্ট্যান্ট পেপার পটসকে একটি গোপন মিশনে পাঠান। তিনি পেপারকে অফিসে গিয়ে মেন কম্পিউটার থেকে কোম্পানির সব অবৈধ অস্ত্র কেনাবেচার ফাইলগুলো চুরি করে আনতে বলেন, যাতে তিনি ওই সব মরণাস্ত্র আস্তানাগুলো খুঁজে ধ্বংস করে দিতে পারেন। টনির কথা মতো পেপার অফিসে গিয়ে মেন কম্পিউটার থেকে ফাইলগুলো পেন ড্রাইভে কপি করতে শুরু করেন। সেখানে তিনি সেক্টর 16 নামে একটি অতি গোপনীয় ফাইল খুঁজে পান। সেই ফাইল থেকে পেপার জানতে পারেন যে ওবাডিয়াই টনিকে সরিয়ে দেওয়ার জন্য আতঙ্কবাদীদের ভাড়া করেছিলেন। ফাইলগুলো কপি করার সময় হঠাৎ ওবাডিয়া সেখানে চলে আসেন, কিন্তু পেপার অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তাকে কথার জালে আটকে রেখে কাজ শেষ করেন এবং পেন ড্রাইভ নিয়ে বেরিয়ে পড়েন। পেপার চলে যাওয়ার পর ওবাডিয়া কম্পিউটার চেক করে বুঝতে পারেন যে তার সব গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। তিনি পেপারের পিছু নিতে যান। ঠিক তখনই সেখানে শিল্ড এজেন্ট কলসন উপস্থিত হন টনির সাথে দেখা করার জন্য। ওবাডিয়ার হাত থেকে বাঁচতে পেপার তাৎক্ষণিকভাবে কলসনকে সাহায্য করার কথা বলে তার সাথে অফিস থেকে বেরিয়ে যান। ওবাডিয়া মরিয়া হয়ে তার গোপন ল্যাবে যান, যেখানে ইঞ্জিনিয়াররা নতুন একটি বিশাল স্যুট তৈরি করেছিল, কিন্তু সেখানে গিয়ে তিনি জানতে পারেন ইঞ্জিনিয়াররা স্যুটের পাওয়ার সোর্স বা আর্ক রিঅ্যাক্টর তৈরি করতে ব্যর্থ হয়েছে। ওবাডিয়া রেগে গিয়ে তাদের বলেন, যে জিনিস টনি একটা গুহায় বসে ফেলনা জিনিস দিয়ে বানিয়ে ফেললো সেটা তোমরা এত সুবিধা পেয়েও পারছো না। জবাবে প্রধান ইঞ্জিনিয়ার সরাসরি বলেন, আমরা কেউ টনি স্টার্ক নই। এই একটি কথাতে প্রমাণিত হয় যে টনি স্টার্ক কতটা জিনিয়াস ছিলেন। ওবাডিয়া সরাসরি টনির বাড়িতে গিয়ে উপস্থিত হন। সেখানে তিনি তার সে বিশেষ আধুনিক যন্ত্রটি ব্যবহার করেন, যেটি দিয়ে তিনি আগে জঙ্গি নেতাকে অবশ করেছিলেন এবং টনিকে কিছুক্ষণের জন্য পুরোপুরি ক্ষমতাচ্যুত ও স্থবির করে দেন। এরপর টনির বুক থেকে আর্ক রিঅ্যাক্টরটি টেনে খুলে নিয়ে তিনি সেখান থেকে পালিয়ে যান। বুকের ভিতরে সেই রিঅ্যাক্টরটি না থাকায় টনি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোতে থাকে। ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ে পেপারে দেওয়া উপহারটির কথা, সেই পুরনো আর্ক রিঅ্যাক্টর যা পেপার একটি কাচের ফ্রেমে বাঁধিয়ে তাকে দিয়েছিলেন। টনি প্রচণ্ড শারীরিক কষ্ট সহ্য করে কোনো মতে সেই ফ্রেমটির কাছে পৌঁছায় এবং সেটি ভেঙে পুরনো রিঅ্যাক্টরটি নিজের বুকে স্থাপন করে নিজেকে পুনরায় সচল করেন। এরপর তিনি দেরি না করে তার তৈরি নতুন স্যুটটি পরে ওবাডিয়ার উদ্দেশ্যে রওনা হন। অন্যদিকে পেপার শিল্ডের এজেন্ট কলসন এবং কিছু পুলিশ সদস্যকে সাথে নিয়ে ওবাডিয়াকে গ্রেপ্তার করতে স্টার্ক ইন্ডাস্ট্রিতে পৌঁছায়, কারণ ততক্ষণে পেপার জেনে গেছে যে ওবাডিয়ায় টনিকে মারার ষড়যন্ত্র করেছিল। কিন্তু তারা সেখানে পৌঁছানোর আগেই ওবাডিয়া টনির থেকে ছিনিয়ে আনা রিঅ্যাক্টরটি তার নিজের তৈরি বিশাল লোহার স্যুটে লাগিয়ে সেটি রেডি করে ফেলেন। পেপার ও পুলিশ সদস্যরা যখন ল্যাবের ভেতরে প্রবেশ করেন, ওবাডিয়া তখন তার স্যুটের সাহায্যে হঠাৎ তাদের উপর আক্রমণ করেন এবং পেপারকে মেরে ফেলার চেষ্টা করেন। ঠিক সেই সংকটময় মুহূর্তে আকাশ থেকে সেখানে এসে অবতরণ করেন টনি স্টার্ক। এখানেই শুরু হয় টনি স্টার্ক এবং ওবাডিয়া স্টেনের মধ্যে দুর্দান্ত লড়াই। ওবাডিয়ার তৈরি লোহার ড্রেসটি আকারে অনেক বড় হয়, সেটির শক্তিও ছিল বেশি। টনি যখন বুঝতে পারে সরাসরি লড়াই করে তাকে হারানো কঠিন, তখন তিনি নিজের বুদ্ধিকে কাজে লাগান। তিনি স্যুটের সাহায্যে আকাশে অনেক উঁচুতে উঠতে শুরু করেন। টনি জানতেন বেশি উচ্চতায় গেলে প্রচণ্ড ঠান্ডায় ওবাডিয়ার স্যুটের বরফ জমে যাবে এবং সেটি অকেজো হয়ে পড়বে। হলো তাই, বরফ জমার কারণে ওবাডিয়ার স্যুট শক্তি হারিয়ে নিচে পড়ে যায়। নিচে পড়ে গিয়েও ওবাডিয়া আবারও লড়াই শুরু করে। অবশেষে টনি পেপারকে নির্দেশ দেন ল্যাবের সেই বিশালাকার বৈদ্যুতিক চুল্লির পাওয়ার বাড়িয়ে দিতে। এতে একটি বিশাল বিস্ফোরণ ঘটে এবং ওবাডিয়া পরাজিত হয়। পরদিন সকালে স্টার্ক ইন্ডাস্ট্রির সে বিস্ফোরক ও লোহার মানব বা আয়রন ম্যান সম্পর্কে জবাব দিতে একটি প্রেস কনফারেন্স আয়োজন করা হয়। টনি লক্ষ্য করেন খবরের কাগজের রিপোর্টাররা তাকে আয়রন ম্যান নাম দিয়েছেন। সেখানে শিল্ডের এজেন্ট টনিকে একটি স্ক্রিপ্ট দেন এবং বলেন এতে যা লেখা আছে হুবহু তাই বলবেন। স্ক্রিপ্টে লেখা ছিল যে ঘটনার দিন টনি সেখানে ছিলেন না এবং ওই লোহার ড্রেসগুলো আসলে তার বডিগার্ডদের ট্রেনিংয়ের অংশ ছিল।
প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের মুখে টনি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। তার পাশে থাকা বন্ধু রডি তাকে সাহস দেন স্ক্রিপ্ট অনুযায়ী কথা বলতে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে টনি স্টার্ক সেই স্ক্রিপ্ট ছুঁড়ে ফেলে দিয়ে নিজের আসল পরিচয় প্রকাশ করেন এবং বলেন, আই অ্যাম আয়রন ম্যান। মুভির শেষে পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় শিল্ড এর ডিরেক্টর নিক ফিউলি টনির সাথে দেখা করতে এসেছেন। তিনি তাকে তার আগামী প্রজেক্ট অ্যাডভেঞ্চার ইনিশিয়েটিভ এ যোগ দেওয়ার প্রস্তাব দেন। এভাবে শেষ হয় টনি স্টার্কের আয়রন ম্যান হয়ে ওঠার প্রথম গল্প। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভি এক্সপ্লেনেশন? টনি স্টার্কের এই যাত্রা তো সবে শুরু। আমি খুব শীঘ্রই এই সিরিজের দ্বিতীয় এপিসোড অর্থাৎ দ্য ইনক্রেডিবল হাল্ক এর গল্প নিয়ে হাজির হব। সেখানে আমরা দেখব কিভাবে এক বিজ্ঞানীর জীবন এক বিশাল দানবে পরিণত হয়ে বদলে গেল। আজ থেকে এই চ্যানেলে আমি মার্ভেলের পুরো সিরিজের প্রত্যেকটি সিনেমা ধারাবাহিকভাবে এক্সপ্লেন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর পরের পর্বটি মিস করতে না চাইলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত টাটা।